প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা খুবই পরিচিত একটা ক্লাস, তোমাদের আগেও হয়েছে। ই গভর্নেন্স। তোমরা সবাই জানো ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স কি। যদি ই গভর্নেন্স সম্পর্কে আলোচনা করতে চাই, প্রথম যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসন। সুশাসনটা কি? গত ক্লাসে সুশাসনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরে আজকে আবার একটু বলছি সুশাসন কি আসলে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স অর্থ হচ্ছে একটা ভালো শাসন, একটা দক্ষ শাসন, একটা কার্যকরী শাসন। অর্থাৎ যে ধরনের শাসনে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, পার্টিসিপেশন, রুল অফ ল, অর্থাৎ চারটা জিনিস রয়েছে যে ধরনের শাসন ব্যবস্থায়: স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের অংশগ্রহণ। যে ধরনের শাসন ব্যবস্থায় এই চারটা উপাদান থাকে সেই শাসন ব্যবস্থাকে শুধুমাত্র আমরা গুড গভর্নেন্স বা সুশাসন বলছি। আর এই সুশাসন প্রতিষ্ঠার অন্যতম, প্রথম এবং প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে ই গভর্নেন্স বা সুশাসন। সাম্প্রতিক সময়ে ই গভর্নেন্স খুবই পরিচিত একটি শব্দ। এই সুশাসন বাস্তবায়নের অন্যতম বাহন হলো ই গভর্নেন্স। সরকারি কার্যক্রমের, অর্থাৎ সরকারি যে কার্যক্রম পরিচালিত হয় সেই কার্যক্রমের গতিশীলতা আনয়ন করে এই ই গভর্নেন্স। সরকারি কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের যে অংশগ্রহণ রয়েছে সেই অংশগ্রহণটাও নিশ্চিত করে কিন্তু এই ই গভর্নেন্স। অর্থাৎ যদি ই গভর্নেন্সের সংক্ষেপে আমরা বলতে চাই, ই গভর্নেন্সের ফুল মিনিংস যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। ইলেকট্রনিক গভর্নেন্স, ইলেকট্রনিক্স বলতে আমরা কি বুঝি আসলে? অর্থাৎ সরকারের যে শাসন প্রক্রিয়া রয়েছে সেই শাসন ব্যবস্থাতে তথ্য প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটাকে সংক্ষেপে ই গভর্নেন্স বলে। আমরা জানি সরকার আমাদেরকে সেবা করে, আমাদেরকে শাসন করে। অর্থাৎ এই যে সরকারি যে সেবাটা রয়েছে সেটা যখন জনগণের দ্বারগোড়ায় পৌঁছায়, আর এই জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় সেই ব্যবস্থাকে আমরা বলছি ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। আমরা কিছু প্রতিষ্ঠান রয়েছে, ইউনেস্কো এবং থমাস গর্ডন, যে দুইজন ব্যক্তি, দুটো একটা সংস্থা এবং একজন ব্যক্তি রয়েছে, তাদের যে সংজ্ঞা রয়েছে সেটা আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করব, তাহলে এই যে বিষয়টা রয়েছে সেটা আমরা কিছুটা পরিচিত হতে পারব। থমাস গর্ডন যে ব্যক্তিটি রয়েছেন উনি যেটা বলেছে, ই গভর্নেন্স হচ্ছে সাধারণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় প্রক্রিয়ার উন্নয়ন করা। আমি আবার বলছি, থমাস গর্ডন বলেছেন ই গভর্নেন্স হচ্ছে সাধারণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় প্রক্রিয়ার উন্নয়ন করা। এরপর ইউনেস্কোর যে সংজ্ঞা রয়েছে সেখানে ই গভর্নেন্সটা এভাবে ব্যাখ্যা করা হয়েছে: তথ্য ও সেবা বিতরণ, উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণে উৎসাহ প্রদান এবং সরকারকে অধিকতর জবাবদিহিমূলক, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানসমূহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করাই হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ যেটা বলেছিলাম, সরকারি তথ্য ও সেবা, এটা অর্থাৎ একটা সরকার যে পরিচালিত হচ্ছে সেই সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের কল্যাণ আনয়ন করা, জনগণের অধিকার নিশ্চিত করা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণকে নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহ প্রদান, সার্বিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারটাই হচ্ছে ই গভর্নেন্স। আমরা যদি এক কথায় বলতে চাই, একেবারে এক কথায় যদি গভর্নেন্স বলতে চাই, সেটা হচ্ছে সরকারি যে সেবা রয়েছে, সরকারের অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে সেবাটা জনগণকে দেয়া হচ্ছে অতি অল্প সময়ে, সেটা হচ্ছে ই গভর্নেন্স। যদি উদাহরণ দিতে চাই, তোমরা দেখবা
যে এখন ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করেছে সরকার, যেখানে খুব অল্প সময়ে জন্ম নিবন্ধন সনদের রেজিস্ট্রেশন করা হচ্ছে, যে কোনো জরুরি প্রয়োজনে মেইল করা হচ্ছে, পাসপোর্টের যে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো বিষয়টাই কিন্তু ই গভর্নেন্সের কারণে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই ই গভর্নেন্সের কোন কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে একটু বলছি। এটার স্টেপসগুলো আলোচনা করব, এটার ডোমেইনস অর্থাৎ ক্ষেত্রসমূহ আলোচনা করব, এই ই গভর্নেন্সের উদ্দেশ্য সমূহ কি আসলে সেটা দেখব, এবং এই ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো কি সেটা দেখব। এখন আসি ভারতের অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এই ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলেছেন। স্মার্ট গভর্নমেন্ট আমরা জানি স্মার্ট কাকে বলে, সুতরাং উনি বলেছেন যে ই গভর্নেন্সটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। SMART, এই 5টা যে বর্ণ বললাম এর প্রত্যেকটি আলাদা আলাদা অর্থ রয়েছে। এস ফর সিম্পল, অর্থাৎ ই গভর্নেন্স যেটা সেটা খুব বেশি আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ নয়, এটা সহজ, অর্থাৎ সহজেই মানুষ এটা দ্বারস্থ হতে পারবে। ই গভর্নেন্সের সিস্টেমটা সেটা হচ্ছে সহজ, এখানে কোনো প্রকার কোনো জটিলতা নেই। তাই উনি বলছেন যে সিম্পলের এস ফর স্মার্ট গভর্নমেন্টের এস ফর সিম্পল। এরপরে আসছে এমতে হচ্ছে মোরাল, অর্থাৎ এটা নৈতিক, এটা নৈতিকতার পক্ষে। ই গভর্নেন্স যেটা রয়েছে সেটা সবসময় নৈতিকতাকে সাপোর্ট করে, অর্থাৎ ভালো জিনিসকে আমার ভিতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে সেই শক্তিটার বিকাশ সাধনে সহায়তা করে। এরপরে বলছে এতে হচ্ছে অ্যাকাউন্টেবল, অর্থাৎ ই গভর্নেন্স যেটা পরিচালিত হচ্ছে সেই ই গভর্নেন্সটা হচ্ছে জবাবদিহিমূলক। কিভাবে? সরকার পরিচালনায় যারা যুক্ত আছে, অর্থাৎ সরাসরি সরকারের সাথে যারা সরকার পরিচালনায় যারা জড়িত, তাদের বিভিন্ন কার্যক্রম বা কার্যাবলী যেটা রয়েছে সেই কার্যক্রম বা কার্যাবলীর সাথে তারা জবাবদিহি করে থাকে, তাদের কাজের জন্য জবাবদিহি করে থাকে, সেটা ই গভর্নেন্স। এরপরে বলছে আর্থ রেসপন্সিভ, অর্থাৎ সংবেদনশীল বা সাড়া প্রদান করে। যেমন আমি যদি একটা কাজ করি, একটা ইনপুট দেই, সেটার আউটপুট একটা আমি পাবো, অর্থাৎ ফলাফলমুখী। ই গভর্নেন্স যে উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেই উদ্দেশ্য কতটুকু ইফেক্টিভ হলো তার একটা ফিডব্যাক আমরা পাই। নর্মালি আমরা কিন্তু খেয়াল করি যখন আমাদের মোবাইল ফোনে আমরা কোনো টেক্সট পাঠাই, কাউকে মেসেজ পাঠাই, আমাদের কিন্তু একটা ডেলিভারি রিপোর্ট আসে, এটাকে আমরা বলছি ফিডব্যাকমুখী, অর্থাৎ রেসপন্সিভ, সাড়া প্রদান করলো, আমাকে রেসপন্স করছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ। এই গভর্নেন্সটা স্বচ্ছ, এখানে লুকোচুরির কোনো কিছু নেই, এখানে যেটা করবে সেটা প্রযুক্তি নির্ভর এবং সেটা সকলেরই সামনে থাকবে। আমরা দেখি সরকারের বিভিন্ন দপ্তর, অফিস, আদালত যেগুলো রয়েছে সবার, ইভেন জাতীয় সংসদেরও ওয়েবসাইট রয়েছে, সেখানে তাদের যাবতীয় কার্যাবলী যেটা রয়েছে সেই কার্যাবলীর ধারা বিবরণী কিন্তু সেখানে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। সুতরাং এখানে সরকার একটা ট্রান্সপারেন্ট, এখানে কারচুপির কোনো সুযোগ থাকে না। এই জন্যই এই ই গভর্নেন্স হচ্ছে একটা ভালো গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় এটা সবচেয়ে বেশি এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই জন্যই ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলেছেন। এখন আসি স্টেপসগুলো কি আসলে, অর্থাৎ স্টেপস অফ ই গভর্নেন্স, অর্থাৎ এই ই গভর্নেন্সের যে স্টেপসগুলো রয়েছে, অর্থাৎ ধারাগুলো রয়েছে সেগুলো কি। প্রথম যদি আসি কম্পিউটারাইজেশন, অর্থাৎ ই গভর্নেন্স যেটা সেটা অবশ্যই একটা সিস্টেমে কম্পিউটারাইজড হতে হবে, অর্থাৎ তথ্যগুলো কম্পিউটার থেকে কম্পিউটারে আদান প্রদান এটা হবে। এরপরে যেটা রয়েছে নেটওয়ার্কিংটা কি, একটা নেটওয়ার্কিং কি সেটা জানার আগে আমাদের ইন্টারনেট জানতে হবে। ইন্টারনেটটা আসলে কি? ইন্টারনেটের যে বাংলা সেটা হচ্ছে আন্তর্জাল, আমরা সবাই জানি। এই আন্তর্জাল যেটা ইন্টারনেট, অর্থাৎ কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের যে পদ্ধতি সেটাকে আমরা বলছি ইন্টারনেট।
অর্থাৎ এই যে নেটওয়ার্কিং, একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারের যে যোগাযোগ থাকবে, অর্থাৎ এখানে যে সিস্টেমটা পরিচালিত হচ্ছে সেই সিস্টেমটা দেশের যে কোনো প্রান্তে থেকে অন্য একজন যখন এটা বুঝতে পারবে তখন সেটাকে আমরা বলছি নেটওয়ার্কিং। অর্থাৎ কানেকশনটা, যোগাযোগটা, যে মুহূর্তের ভিতরে যে যোগাযোগটা হচ্ছে বা একটা সিস্টেমের সাথে আর একটা সিস্টেমের যোগাযোগ যখন থাকছে সেটাকে আমরা বলছি নেটওয়ার্কিং। এরপরে যেটা রয়েছে প্রেসেন্স অফ অনলাইন, অর্থাৎ অনলাইনের উপস্থিতি। শুধু কম্পিউটার থাকলেই হবে না, সেখানে অনলাইনের উপস্থিতি থাকতে হবে, অর্থাৎ ইন্টারনেট একটি কানেকশন থাকতে হবে, একটা সংযোগ থাকতে হবে। সেই সংযোগের দ্বারাই শুধুমাত্র ই গভর্নেন্স পরিচালিত হবে। যদি এক প্রান্তে সংযোগ থাকে, অপর প্রান্তে সংযোগ না থাকে, তবে সেই তথ্য কোনোভাবেই সেখানে পৌঁছানো সম্ভব হবে না। সম্ভব হবে সেক্ষেত্রে ডিলে হবে, অর্থাৎ বিলম্ব হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন ইন্টারাকশন, অর্থাৎ অনলাইনের মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া আমরা জানি মিক্সিং যে সিস্টেমটা, অর্থাৎ ব্যক্তির সাথে একটা প্রতিষ্ঠানের যে সম্পর্ক, একটা ব্যক্তির সাথে একটা যে রাজনৈতিক যে সম্পর্ক, একজন ব্যক্তির সাথে কোনো অফিসের যে সম্পর্ক, কোনো অফিসের সাথে আমলার যে সম্পর্ক, অর্থাৎ একজনের সাথে আর একজনের সাথে যে সম্পর্কটা রয়েছে, সম্পর্ক অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর যে সম্পর্কটা রয়েছে, এটাকে আমরা বলছি অনলাইন ইন্টারাকশন, অর্থাৎ মিথস্ক্রিয়া। অর্থাৎ এই ধরনের শাসন, এই ই গভর্নেন্সের ক্ষেত্রে যখন ইন্টারাকশনটা হয় সেটা হচ্ছে এক কর্নার থেকে একজন যখন একটা ইনপুট প্রদান করে, অপর থেকে তার ফিডব্যাকটার জন্য সে অপেক্ষা করে থাকে, অর্থাৎ তাদের সাথে একটা ইন্টারাকশন হয়, এটাকে আমরা বলছি অনলাইন ইন্টারাকশন। এরপরে দেখব ডোমাইনস অফ ই গভর্নেন্স, অর্থাৎ ই গভর্নেন্সের ক্ষেত্রসমূহ কি, আসলে ফিল্ডটা কি, কোন কোন ক্ষেত্রে হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করব। প্রথম যদি দেখি সেটা বলছে ই অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি অ্যাডমিনিস্ট্রেশন কি, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এর বাংলা প্রশাসন। প্রশাসন কি, কোনো লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে কতিপয় ব্যক্তির যে প্রচেষ্টা, অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা যেটা। আবার বলছি, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে সম্মিলিত প্রচেষ্টা, সেটাকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেশন। এটা ভ্যারি করে, এটা সরকারি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনও হয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, যেমন আমাদের কলেজেরও একটা নিজস্ব প্রশাসন রয়েছে, অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে একটা প্রশাসন কিন্তু আমাদের এখানে পরিচালিত হয়, আর আমরা কেউই কিন্তু এই প্রশাসনের বাইরে নই। সুতরাং এই টোটাল প্রশাসন মিলেই যেটা হচ্ছে একটা লক্ষ্য উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এখানে বলছি ই অ্যাডমিনিস্ট্রেশন। ই অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ইলেকট্রনিক যে প্রশাসন, সেটা অর্থাৎ প্রশাসনের যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ সেখানে স্বচ্ছতা, তাদের জবাবদিহিতা, তাদের কার্যাবলী, নিয়মাবলী, তারা কিভাবে কাজ করছে, কিভাবে করছে না, কি তথ্য রয়েছে, সেই যাবতীয় তথ্যগুলো ইন্টারনেট অর্থাৎ তথ্য ও যোগাযোগের মাধ্যমে সেটা পরিচালিত হবে। এটাকে আমরা বলছি ই অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ই সিটিজেন, অর্থাৎ ইলেকট্রনিক সিটিজেন বা ই নাগরিকত্ব। নাগরিকত্ব তো আমরা জানি, যারা একটা নগরে বসবাস করে এবং রাষ্ট্র কর্তৃক যে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সেটা যারা ভোগ করে, তারাই হচ্ছে নাগরিক বা সিটিজেন। এই সিটিজেনটা আসলে কি, একটা রাষ্ট্রে যারা বসবাস করছি আমরা, সেই নাগরিক যে ইন্টারনেটের যে সুবিধাগুলো আমরা নিচ্ছি, আন্তঃব্যক্তিক যে যোগাযোগ, সেটাকে আমরা বলছি ই সিটিজেন। অর্থাৎ এই ক্ষেত্রেও ই গভর্নেন্সটা রয়েছে। এরপরে যদি বলি ই সার্ভিস, ইলেকট্রনিক সার্ভিস, যেটা তোমরা জানো আজকাল ঘরে বসেই তোমরা অনলাইনে অর্ডার করে সেখানে খাবার বা পণ্য সামগ্রী পেয়ে যাচ্ছ। সরকারি যে সেবাগুলো রয়েছে সেগুলো ঘরে বসেই পেয়ে যাচ্ছ। জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের যে বিভিন্ন কার্যাবলী রয়েছে, পাসপোর্ট রয়েছে বা এয়ার টিকিটিং যেও রয়েছে, যাবতীয় যে বিষয়গুলো আজকাল কিন্তু অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হচ্ছে, এটাকে আমরা বলছি ই সার্ভিস। এটা একটা ক্ষেত্র। এরপর ই গভর্নেন্সের যে ক্ষেত্রটা রয়েছে সেটা হচ্ছে ই ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে তোমরা জানো গণতন্ত্র, অর্থাৎ পাবলিক পার্টিসিপেশন। অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার গঠিত হয় সেই সরকারকে আমরা বলছি ডেমোক্রেসি বা গণতন্ত্র।
এই ই ডেমোক্রেসিটা আসলে কি, অর্থাৎ গণতন্ত্রের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে হয় সেটা তোমরা নিশ্চয়ই ভোটিং ইভিএম এর নাম শুনেছ, ইলেকট্রনিক ভোটিং মেশিন নাম শুনেছ, সাম্প্রতিক সময় খুবই আলোচিত একটা বিষয়। এই ইভিএম এর মাধ্যমে, অর্থাৎ ইভিএম তো অবশ্যই ইন্টারনেটের মাধ্যমেই চলে, এই ইভিএম যেটা, এটা তথ্য প্রযুক্তির একটা নতুন উদ্ভাবন, একটা ব্যাপক সম্ভাবনা। এখানে যে জিনিসটা হচ্ছে, সেখানে আমার যে মতামতটা রয়েছে, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থায় আমি আমার মতামত অর্থাৎ ভোট দিতে পারছি, ভোট দিচ্ছি, এটাকে আমরা বলছি ই ডেমোক্রেসি। অর্থাৎ আমার মত প্রকাশের ক্ষেত্রে বা আমার রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যেটা রয়েছে ই বিজনেস, এই বিষয়টার সাথে আমি সম্প্রতি খেয়াল করি আমাদের অধিকাংশ শিক্ষার্থী এটার সাথে জড়িত। সুতরাং তোমাদের এটি সম্পর্কে ব্যাপক কনসেপ্ট রয়েছে। তোমরা অনেক ভালো ভালো যে অনলাইন শপগুলো রয়েছে সেখান থেকে তোমরা কেনাকাটা করো, স্টাইলিকো রয়েছে, বা যে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো রয়েছে, বিভিন্ন বুটিক্সের যে হাউসগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমরা ব্যবসা করে যাচ্ছ। ফেসবুকে একটা পেজ খুলে সেই পেজের বুস্ট করে অনলাইন বা কুরিয়ার সার্ভিসে ডেলিভারির মাধ্যমে সেটা একজনের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছ অল্প সময়ে। এটাকে আমরা বলছি ই বিজনেস, অর্থাৎ ইলেকট্রনিক বিজনেস। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে এখন একটা পণ্য সামগ্রী নিয়ে বাজারে বা দোকানে বসে থাকা লাগে না, শুধু একটা ইন্টারনেট কানেকশন, একটা মোবাইল ফোন বা একটা ল্যাপটপ কম্পিউটার থাকলেই হবে, এবং বাসায় থেকে সেই পণ্যের যে মান রয়েছে সেই মান এবং মূল্য নির্ধারণ করে ডিসপ্লে করলেই সেখান থেকে অর্ডার আসে এবং সেগুলোকে তোমরা তার বাসায় পৌঁছে দিতে পারো। এটাকে আমরা বলছি ই বিজনেস। এই ক্ষেত্রে ই গভর্নেন্সগুলো ব্যবহার হচ্ছে। এবার যে বিষয়গুলো আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অবজেক্টিভ অফ ই গভর্নেন্স, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স যেটা, সেই ই গভর্নেন্সের উদ্দেশ্যটা আসলে কি, কেন আসলো, কেন পরিচালিত হচ্ছে, এত ব্যয়বহুল একটা বিষয় কেন চলছে, আসলে তার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা কি আমি একটু বলছি। প্রথম এবং একমাত্র একটি উদ্দেশ্য যদি বলি, সেটা হচ্ছে এনশিওরিং গুড গভর্নেন্স, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন কি, এর ধারণা তোমাদের আগেই দিয়েছি। যে শাসন ব্যবস্থায় 4টা উপাদান থাকে: স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ এবং আইনের শাসন, সেই শাসন ব্যবস্থাকে আমরা বলছি সুশাসন প্রতিষ্ঠা, সুশাসন। আর এই সুশাসন প্রতিষ্ঠা করার জন্যই ই গভর্নেন্সের উৎপত্তি হয়েছে, যদি এক কথায় বলতে চাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্যভিত্তিক সমাজ গঠন। এখন যে যুগটা রয়েছে এটাকে আমরা ডিজিটাল গভর্নমেন্ট বলি, বা ডিজিটাল যুগ বলি, অনলাইন ভিত্তিক যুগ বলি, ইন্টারনেটের যুগ বলি, তোমরা বিভিন্ন নামে এটাকে বলো। অর্থাৎ যে বিশ্বটা এখন তোমার দ্বার প্রান্তে চলে এসেছে, অর্থাৎ তোমার ঘরে চলে এসেছে বিশ্বটা। এক ক্লিকেই তুমি সমস্ত বিশ্বকে এখন তুমি দেখতে পাও। এখন বিষয় হচ্ছে তথ্যভিত্তিক সমাজ গঠন। আজকাল তথ্য চুরির কোনো সম্ভাবনা এখন আর নেই। যে কোনো সময় 1 মিনিটেই, অর্থাৎ খুব অল্প সময়েই গুগলের মতো যে সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে সার্চ দিয়ে বিশ্বের যে কোনো তথ্য জানা যাচ্ছে। অর্থাৎ তথ্যের কোনো ঘাটতি নেই, কারণ শুধুমাত্র ই গভর্নেন্স রয়েছে। এর কারণে আজ প্রত্যন্ত অঞ্চলে বসে, গ্রাম অঞ্চলে বসে, যে যেখানেই থাকুক না কেন, সে সেখানে বসেই 1 ক্লিকের মাধ্যমে সমস্ত বিশ্বের আপডেট নিউজ পেয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, ফ্রান্স, ইউকে, বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে সেই দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, যাবতীয় বিষয়গুলো আজকে আমি ঘরে বসেই জানতে পারছি। এটার পেছনে রয়েছে ই গভর্নেন্স, আর এটা প্রতিষ্ঠা করাই হচ্ছে ই গভর্নেন্সের মূল লক্ষ্য। এরপরে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এনশিওরিং ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছতা আনয়ন করা। তোমরা জানো স্বচ্ছতা কি, সেই স্বচ্ছতা আনয়ন করব কিভাবে, ই গভর্নেন্সের মাধ্যমে। অর্থাৎ ই গভর্নেন্স যদি চালু হয় সেখানে কারচুপির কোনো সম্ভাবনা যেমন থাকে না, সেখানে তথ্যেরও অবাধ প্রচার থাকে, সেই তথ্য হাইড করারও কোনো সুযোগ থাকে না। আমি আগেই বলেছি, প্রত্যেকটা যে প্রতিষ্ঠান রয়েছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, রাজনৈতিক প্রতিষ্ঠান হোক, বা সমাজসেবীমূলক বা আন্তর্জাতিক যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, তার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে সব কিছু কিন্তু প্রতিনিয়ত প্রকাশ করা হচ্ছে। সুতরাং এখানে লোকানের কোনো কিছু নেই, সব কিছুই ট্রান্সপারেন্ট। আর এই স্বচ্ছতা আনয়ন করা, এই
তথ্যগুলো গোপন না রেখে এটা স্বচ্ছতা আনয়ন করা হচ্ছে ই গভর্নেন্সের আরেকটা লক্ষ্য। এরপরে যে লক্ষ্যটা আমরা দেখছি সেটা হচ্ছে নাগরিকের অংশগ্রহণে উৎসাহ প্রদান করা। নাগরিকের অংশগ্রহণে উৎসাহ প্রদান করা সেটা কিভাবে হচ্ছে? আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা রাজনৈতিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে জনগণের অংশগ্রহণ ছাড়া কিন্তু কোনোভাবেই চলে না। চলে কি? চলে না। সুতরাং যখনই এই জনগণের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে, সেই জনগণের অংশগ্রহণ নিশ্চিতে ই গভর্নেন্সটা উৎসাহিত করে। অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম যখন আসলো তখন আমরা অনেকটাই আগ্রহের সাথে কিন্তু সেটাকে আমরা দেখতে গিয়েছি যে আসলে এটা কি, আমি ইভিএমে কিভাবে ভোট দিব, এটা রেজাল্ট কিভাবে আসে, এটা কিভাবে কি হয়। অর্থাৎ আমার আগ্রহটা বেড়ে গেল। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে অনেকের পক্ষে কষ্ট হয়ে যায়, দাঁড়াতে চায় না। ইভিএমে খুব অতি অল্প সময়ে 1 সেকেন্ডেই ভোটের কাজ শেষ করা যাচ্ছে একটা টিপেই। সুতরাং জনগণের যে পাবলিক পার্টিসিপেশন, সেই পাবলিক পার্টিসিপেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে এই ই গভর্নেন্সের কারণে। এবং রাজনৈতিক ক্ষেত্রে এই জনগণের অংশগ্রহণ বাড়ানোটাই কিন্তু ই গভর্নেন্সের উদ্দেশ্য। এরপরে যেটা রয়েছে ই গভর্নেন্সের উদ্দেশ্য সেটা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতকরণ, এনশিওরিং অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ আমরা জানি যে সরকার পরিচালনায় যারা রয়েছে অর্থাৎ শাসন বিভাগ তাদের যাবতীয় কার্যাবলীর জন্য জনগণের কাছে জবাবদিহি করে থাকে। আমরা জানি পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেটের মন্ত্রী বা এমপি যারা রয়েছে প্রত্যেকেই তার কাজের জন্য জবাবদিহি করে। এক্ষেত্রে ই গভর্নেন্সের ব্যবহারটা কোথায় হচ্ছে একটু খেয়াল করলেই বুঝবে। সেখানে এই যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিল বা একজন মেম্বার অফ পার্লামেন্ট বা একজন মিনিস্টার বা প্রেসিডেন্ট যে বক্তব্যটা দিচ্ছে সেটা একটা দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পৌঁছানো হচ্ছে। কিভাবে? এখানে শুধুমাত্র একটা টেলিভিশনের অ্যাক্সেস থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, যেটার জন্য কোনো ডিশ সংযোগের প্রয়োজন হয় না। একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসেও এই সংযোগটা কিন্তু পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে যে এই যে ই গভর্নেন্সের মাধ্যমে কিন্তু তাদের জবাবদিহিতা তারা নিশ্চিত করে যাচ্ছে। এটাই এরপরে যে বিষয়টা রয়েছে অর্থাৎ যে উদ্দেশ্যটা রয়েছে এই গভর্নেন্সে সেটা হচ্ছে এনশিওরিং ডাইনামিক, অর্থাৎ গতিশীলতা বৃদ্ধি। গতিশীলতা কি? সরকারি যে কার্যক্রম রয়েছে, ব্যক্তির যে কার্যক্রম রয়েছে, সমাজের যে কার্যক্রম রয়েছে, রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সেখানে একটা গতিশীলতা আসে। আমরা এখন দেখি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বা সমাজ সংগঠনের ফেসবুক গ্রুপ থাকে, মেসেঞ্জার থেকে শুরু করে ফেসবুকের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপে রয়েছে। সুতরাং এটাকে আমরা বলছি ই গভর্নেন্সের একটা বড় সুবিধা, যেখানে অতি অল্প সময়ে এই যোগাযোগ করা যাচ্ছে, অর্থাৎ গতিশীলতা আনয়ন করা যাচ্ছে। আবার যদি খেয়াল করি এখন মেসেঞ্জারের মতো যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু উইদাউট এনি কস্ট অর্থাৎ ফ্রিতে চালানো যায়। সুতরাং গতিশীলতা কিভাবে নিয়ে আসছে একটা ফ্যাক্ট। এরপরে ই গভর্নেন্সের আরেকটা যে উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, আর একটা পাবলিক অ্যাওয়ারনেসও বলতে পারি। এখানে যে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা, একজন মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক এবং সামাজিক জীব, অ্যারিস্টটল বলেছেন। সেখানে রাজনীতিতে অংশগ্রহণ করলে কি হবে, না করলে কি হবে, তার ফলাফলটা কি, সার্বিক যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু মানুষ আজকাল জানতে পারে, ঘরে বসেই জানতে পারছে যে রাজনীতিতে যদি আমি ভোট না দিই তাহলে আমার কি হবে, ভোট দিলে আমার কি হবে, গণতন্ত্র কিভাবে নিশ্চিত হবে। সাম্প্রতিক সময়ে আলোচিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানি যে কোন কোন অপকর্মের সাথে কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত আছে, কোন কোন ব্যক্তিত্ব জড়িত নেই, জাস্ট এগুলো এক ক্লিকেই কিন্তু এখন জানা যাচ্ছে। সুতরাং এই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করাও কিন্তু এই ই গভর্নেন্সের একটা বড় উদ্দেশ্য। বুঝতে পেরেছ আশা করি। এরপরে যে বিষয়গুলো আমরা আলোচনা করতে যাচ্ছি, এই ই গভর্নেন্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, আসলে বৈশিষ্ট্যগুলো কি। প্রথম বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে চাই, এটা দেখব প্রযুক্তি নির্ভর। তোমরা জানো ই গভর্নেন্স চলতে হলে অবশ্যই ইন্টারনেট লাগবে, কম্পিউটার লাগবে, বা ল্যাপটপ লাগবে, বা মোবাইল ফোন লাগবে। সুতরাং প্রযুক্তি ছাড়া কোনোভাবেই কিন্তু এটা কল্পনা করা যায় না। সুতরাং
ই গভর্নেন্স অবশ্যই প্রযুক্তি নির্ভর ছাড়া ই গভর্নেন্সের অস্তিত্বের কথা চিন্তাই করা যাবে না। তাহলে এরপরে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে গতিশীলতা। এই ই গভর্নেন্স কিন্তু গতিশীল একটা প্রসেস, ডাইনামিক প্রসেস, একটা গতিশীল প্রক্রিয়া যেটা প্রতিনিয়ত চলছে, আপগ্রেড হচ্ছে। আগের যে ব্যবস্থাগুলো ছিল এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। আমরা আগে যে বাটন ফোন ব্যবহার করতাম এখন হচ্ছে আমরা স্মার্টফোন ব্যবহার করি। অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি, এরপরে আইফোন ব্যবহার করি, ট্যাব ব্যবহার করি। তার মানে এই যে সিস্টেমটা, ই গভর্নেন্সের যে সিস্টেমটা, সরকার আগে ইউনিয়ন পরিষদে যে ব্যবস্থাগুলো ছিল, মোডেম দিয়ে নেট কানেকশন চালানো হতো, এখন সেখানে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হয়েছে। সুতরাং এটা ডাইনামিক একটা প্রসেস, গতিশীল একটা প্রক্রিয়া, চলতেই আছে, আপগ্রেড হচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সহজলভ্যতা, অর্থাৎ ই গভর্নেন্স অনেকটা সহজলভ্য ভাবে চালানো যায়। আমরা যদি দেখি যে সরকারি পৃষ্ঠপোষকতায় হোক বা বিভিন্ন কোম্পানি বা এনজিও যেটা রয়েছে তার পৃষ্ঠপোষকতায় হোক, এটা কিন্তু অনেকটা সহজ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট আজকাল যেমন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, ছোট 10 বছর বা বয়স থেকে বাচ্চারা ইন্টারনেটের সাথে আজকাল যুক্ত হয়। সুতরাং সরকারের যে সিদ্ধান্তগুলো রয়েছে বা সরকারের যে সেবাগুলো রয়েছে সেগুলো খুবই একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কিন্তু সহজলভ্য হয়ে গেছে, সহজে সেটা পাওয়া যাচ্ছে। আবার যদি দেখি সরকারের হস্তক্ষেপে বা সরকারের পৃষ্ঠপোষকতায় ইন্টারনেট খুব কম মূল্যে এখন কিন্তু দেওয়া হচ্ছে। সুতরাং এটাকে আমরা বলছি যে ই গভর্নেন্সটা অনেকটা সহজলভ্য। এরপরে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা আমরা বলছি সার্বক্ষণিক উপস্থিতি। ই গভর্নেন্সের যে ফ্যাসিলিটিসটা রয়েছে এটা 2 মাস 4 মাস 4 বছর থেকে যে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। অর্থাৎ আবার কিছু সময় থেকে কিছু সময় বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকমও না। এটা সার্বক্ষণিক একটা, অর্থাৎ অল টাইম প্রেজেন্স, সার্বক্ষণিক উপস্থিতি কিন্তু এই ই গভর্নেন্সের রয়েছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারছি, দিন রাত সকাল বিকাল যে কোনো সময় আমি চাইলে এই ই গভর্নেন্সটা কিন্তু তার ফ্যাসিলিটিস ভোগ করতে পারছি এবং সেটাকে আমি ব্যবহার করতে পারছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উভমুখী যোগাযোগ। অর্থাৎ যে ই গভর্নেন্সে যেটা রয়েছে সেটা দ্বিমুখী বা বহুমুখী, উভয়মুখী যোগাযোগ, অর্থাৎ একজনের সাথে আর একজনের যোগাযোগ। অর্থাৎ এই যে যোগাযোগ ব্যবস্থাটা, যে কমিউনিকেশনটা রয়েছে সেই কমিউনিকেশনটা শুধুমাত্র পার্সন টু পার্সন না, এটা হচ্ছে পার্সন টু ইনস্টিটিউশন হতে পারে, ইনস্টিটিউশন টু অর্গানাইজেশন হতে পারে, অর্গানাইজেশন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হতে পারে। সুতরাং এটাকে আমরা হচ্ছে উভমুখী একটা যোগাযোগ, অর্থাৎ ফিডব্যাকমুখী। একটা প্রতিষ্ঠানের সাথে একটা প্রতিষ্ঠানের যোগাযোগ থাকে, যে বিষয়গুলো বললাম ব্যক্তির সাথে সমাজের সাথে রাষ্ট্রের বা রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের, অর্থাৎ এটা উভমুখী একটা যোগাযোগ। এরপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি এটা পার্টিসিপেটরি, অর্থাৎ অংশগ্রহণমূলক। ই গভর্নেন্স অংশগ্রহণমূলক, অর্থাৎ এখানে যদি আমি অংশগ্রহণ না করি তাহলে এটার সুফল কিন্তু ভোগ করা যাচ্ছে না। ই গভর্নেন্সে মানুষ অংশগ্রহণ করছে, ইভিএম থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে ইন্ট্রানেট। সুতরাং এই যে বিষয়টা রয়েছে যে এখানে সবাই অংশগ্রহণ করছে। আজকাল ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা টুইট করেন, তাদের যে বক্তব্য রয়েছে বা মতবাদ রয়েছে তারা সেগুলো টুইট করে। আমরা মুহূর্তের ভিতরে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী রয়েছে, তারা যে কোনো সময় তাদের যে বিষয়গুলো টুইট করে দিচ্ছে সেগুলো আমরা মুহূর্তে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটাকে আমরা বলছি যে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক। সেখানে আমরা কমেন্টস করে যাচ্ছি, আমাদের যে মতামত রয়েছে সেই মতটা প্রকাশের সুযোগও কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং ই গভর্নেন্স যেটা সেটা পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কার্যকারিতা ও কর্মদক্ষতা। অর্থাৎ ই গভর্নেন্সের কর্মদক্ষতা অনেক বেশি। একটু ভেবে দেখো, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি যদি উপজেলা পর্যায় পর্যন্ত আসতে চাই সেটাকে কমপক্ষে 3 দিন সময় লাগবে, আর যদি বৃহস্পতিবারে আসে তাহলে পাঠাতে লাগবে আরো 5 দিন। তাহলে ই গভর্নেন্স কতটা কর্মমুখী? এই ই গভর্নেন্সে একটা মেইল
অর্থাৎ ইমেইল, ইলেকট্রনিক মেইল, একটা মেইল পাঠানোর 1 সেকেন্ডের ভিতরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উপজেলা কেন একেবারে তৃণমূল গ্রাম পর্যায় পর্যন্ত পাঠানো যাচ্ছে, সময় লাগছে মাত্র 1 ঘন্টা। এটাকে আমরা বলছি তার কর্মদক্ষতা অনেক বেশি, ই গভর্নেন্সের কর্মদক্ষতা অনেক বেশি। কি বলছে, কার্যকারিতাও কিন্তু কম নয়, অর্থাৎ এটা অনেক বেশি ইফেক্টিভ, অতি অল্প সময়ে অতি দ্রুত ই গভর্নেন্স কিন্তু পরিচালিত হচ্ছে, অর্থাৎ সরকারি সেবা জনগণের দ্বারগোড়ায় কিন্তু পৌঁছে যাচ্ছে। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। ই গভর্নেন্সে কারচুপি করার কোনো সুযোগ নেই, আগেও বলেছি। সুতরাং এটা হচ্ছে একটা স্বচ্ছ একটা প্রক্রিয়া। আমি ওয়েবসাইটে বা পোর্টালে যে বিষয়গুলো আপলোড করছি সেখানে কারচুপির কোনো সুযোগ নেই, সেটা মুহূর্তেই সব জায়গায় কিন্তু সমানে সেটা পরিচালিত হয়ে যাচ্ছে। সুতরাং এই ই গভর্নেন্স যেটা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জবাবদিহিমূলক। আগেই বলেছি ই গভর্নেন্স যেটা, সেটা হচ্ছে জবাবদিহিমূলক, অর্থাৎ অ্যাকাউন্টেবল। ই গভর্নেন্স যেখানে রয়েছে সেখানে অবশ্যই সেটা জবাবদিহিমূলক হবে, অর্থাৎ সেখানে জবাবদিহির যেমন সুযোগ রয়েছে, পর্যাপ্ত ফ্যাসিলিটিস রয়েছে, আবার সেরকম ক্ষেত্রও রয়েছে। সুতরাং এটা আরেকটা বৈশিষ্ট্য। এই ই গভর্নেন্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্যয় সাশ্রয়ী, অর্থাৎ খরচ কম হয়। এখন আমরা বলছি ডিজিটাল যুগ, বলছি তথ্য নির্ভর যুগ, বলছি প্রযুক্তি নির্ভর যুগ, বলছি এখানে কস্ট মিনিমাইজেশনের একটা বড় ব্যাপার রয়েছে। অর্থাৎ আজকে আমি রাজধানীতে না যেয়েও একটা প্রত্যন্ত অঞ্চলে থেকে সরকারের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো খুব অল্প সময়ে আমি কিন্তু সেই সুবিধাগুলো ভোগ করতে পারছি। একটা মেইল করে আমি আমার প্রয়োজনীয় কার্যাবলীগুলো সম্পাদন করতে পারছি। অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে, আমার খরচ করে ঢাকা যাওয়া লাগছে না বা রাজধানীতে যাওয়া লাগছে না, একটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টুইট বা ইমেইলের মাধ্যমে আমি কিন্তু আমার প্রয়োজনগুলো মেটাতে পারছি। সুতরাং এখানে যেমন কস্ট মিনিমাইজেশন হচ্ছে, পাশাপাশি যে এখন তো সরকারি পৃষ্ঠপোষকতায় যে ইন্টারনেটগুলো রয়েছে সেগুলো খুব কম দামে সেবা দেওয়া হচ্ছে। আবার ওয়াইফাই যে সেবা সুবিধাটা রয়েছে, অর্থাৎ ব্রডব্যান্ড যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, যাতে জনগণ এই সরকারের যে ই গভর্নেন্স রয়েছে সেই ই গভর্নেন্সে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যদি আমরা বলতে চাই এটা ব্যয় সাশ্রয়ী। সুতরাং এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম ই গভর্নেন্স নিয়ে, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ ই গভর্নেন্স কি। ই গভর্নেন্স নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবে। আর আবার বলছি, ই গভর্নেন্সটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা। আমরা জানি সরকার আমাদেরকে সেবা করে, আর এই সরকারি সেবা আমাদের দ্বার গোড়ায়, অর্থাৎ একেবারে হাতের নাগালে পৌঁছানোর জন্য যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, তখন সেটাকে আমরা বলছি ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। আর এই ই গভর্নেন্স ছাড়া একটা আধুনিক সুশাসনমুখী সরকারের অস্তিত্বের কথা চিন্তাও করা যাবে না। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে এই ই গভর্নেন্সের ভূমিকা অপরিসীম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবে। আর সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা প্রতিনিয়ত মেনে চলবে। সামাজিক দূরত্ব বজায় রাখবে, কেউ বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরবে, বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সবাই সুস্থ থাকবে, সুস্থ রাখবে। ধন্যবাদ সবাইকে।